এক ছেলে তার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে যায়, যেখানে তার শাশুড়ি থাকতেন। সেখানে যাওয়ার পর সে তার বাবাকে ফোন করে এবং খুব জরুরি একটা কাগজের কথা বলে তাকেও সেখানে ডেকে নেয়, যেখানে তার স্ত্রী ও তার শাশুড়ি থাকতো। কিছুক্ষণ পর তার বাবা সেখানে চলে আসে। আসার পর তিনি জিজ্ঞেস করতে থাকেন, আচ্ছা বাবা, কিসের জন্য আমাকে ডাকলি? এত তাড়াহুড়ো করে এখানে আমাকে ডাকার কারণ কি? এরপর ছেলে কিছুক্ষণ তার বাবার দিকে তাকিয়ে থাকে, তারপর হেসে বলে, বাবা, আমি আপনার বিয়ে দিতে চাই, এই কারণেই আমি আপনাকে ডেকে পাঠিয়েছি। এ কথা শুনে তার বাবা পুরোপুরি অবাক হয়ে যান এবং সেখানে থাকা তার শাশুড়িও হতবাক হয়ে যান। তারা জিজ্ঞেস করেন, আচ্ছা বাবা, তুমি কার সঙ্গে তোমার বাবার বিয়ে দিতে চাও? ছেলেটি বলে, যিনি আমার শাশুড়ি, আমি চাই তিনি আমার বাবাকে বিয়ে করুন। এ কথা শুনে তার বাবা আরও বেশি অবাক হয়ে যান এবং তখন ছেলে ও তার স্ত্রী দুজনেই হেসে ওঠে। কে ছিল এই ছেলে আর কেন সে চাইছিল তার শাশুড়ির সঙ্গে তার বাবার বিয়ে হয়ে যাক? পুরো সত্যতা জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। মধ্যপ্রদেশের মীরগঞ্জ নামের একটি জায়গা ছিল। সেই মীরগঞ্জ নামের এই জায়গায় এক মহিলা বাস করতেন, যার নাম ছিল কল্পনা। কল্পনা একটি প্রাইভেট স্কুলে শিক্ষকতা করতেন, যা তার পাশের শহরেই ছিল। সেখানে গিয়ে তিনি ছোট ছোট বাচ্চাদের পড়াতেন। এদিকে কল্পনা একটি মেয়েও ছিল, যার নাম ছিল মিনা। মিনা এখন যুবতী ও বেশ সুন্দরী। সে কোচিং করে এবং মেডিকেলের পড়াশোনা করছে। এই কারণে কল্পনা যখন স্কুলে থাকেন তখন মীরা ঘরের ছোটোখাটো কাজে তাকে অনেক সহায়তা করে দেয়। ধীরে ধীরে দিনগুলো কাটতে লাগলো আর কল্পনার বয়স তখন হয়েছিল 42-43 বছর। কিন্তু তাকে দেখে এটা বোঝা যেত না। তাকে দেখে মনে হতো সে অনেক ইয়াং, কারণ তিনি যখন বাচ্চাদের পড়ান তখন নিজের ভালোভাবে মেকআপ করে নিতেন, খুব ভালোভাবে নিজেকে গুছিয়ে গাছিয়ে রাখতেন। এছাড়া ওনাকে দেখতেও খুব সুন্দর ছিল। এরপর একদিন মিনা সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে গিয়ে নাস্তা তৈরি করতে থাকে। তার মা আগে উঠে সমস্ত জিনিসপত্র তৈরি করে মিনাকে সমস্ত কিছু রেডি করে দিচ্ছিল। সেই সময় সে একটি লাঞ্চ বক্স দেখতে পায়, যা তার মা প্রতিদিন নিজের সঙ্গে নিয়ে যেতেন, কিন্তু আজ তিনি নিয়ে যেতে ভুলে গেছেন। এটা দেখে মিনার মনে হয়, মা যদি লাঞ্চ বক্স নিয়ে না যায় তাহলে সারা দিন না খেয়ে থাকবে হয়তো। আর সে চায় না তার মা এইভাবে না খেয়ে থাকুক, কারণ সারা দিন মাকে অনেক পরিশ্রম করতে হয়। এই কারণে মিনা তার স্কুটি নিয়ে লাঞ্চ বক্সটি সঙ্গে নিয়ে সোজা মায়ের স্কুলে পৌঁছে যায়। মিনা যখন স্কুলে এন্ট্রি করে তখন তার উপস্থিতিতে সকল শিক্ষকরা তার দিকে তাকাতে শুরু করে। এমনকি ছাত্ররাও মিনার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ এই স্কুলে আজ পর্যন্ত এত সুন্দর মেয়ে কেউ দেখেনি। এরপর মিনা ধীরে ধীরে এগিয়ে যায় ঠিক সেই জায়গায় যেখানে তার মা কল্পনা বাচ্চাদের পড়াচ্ছিল। মা যখন হঠাৎ করে নিজের মেয়েকে দেখতে পান তখন অবাক হয়ে জিজ্ঞেস করেন, আচ্ছা তুই এখানে কি করে এলি? কি হয়েছে, কোনো দরকার আছে? তোর কি টাকা পয়সার দরকার? তখন মিনা হেসে বলে, না মা, টাকার দরকার না, তুমি এই লাঞ্চ বক্সটা বাড়িতে ফেলে এসেছিলে তাই এটা দিতে আসলাম। ভাবলাম তুমি যদি লাঞ্চ না করো তাহলে সারাদিন তো না খেয়ে থেকে যাবে, তাই আমি এটা তোমার স্কুলেই দিতে চলে আসলাম। এ কথা বলেই মিনা নিজের ব্যাগ থেকে লাঞ্চ বক্সটি বার করে এবং মায়ের সামনে দিয়ে দাঁড়ায়। কল্পনা লাঞ্চ বক্স দেখে মৃদু হেসে বলে, আরে সোনা মা, এখন এটার কি দরকার ছিল? একদিন না খেয়ে থাকলে এমন কিছু হতো না। তুই শুধু শুধু এতটা দূর স্কুটি চালিয়ে আসলি, তোর তো আবার কলেজেও যেতে হবে, যা তাড়াতাড়ি বাড়ি চলে যা। এই কথা শুনে মিনা বলে, না মা, তুমি যদি না খেয়ে থাকতে তাহলে আমারই ভিতরে কেমন হতো, আমার মনে হতো সারাটা দিন মা খেয়ে থাকেনি, আমিও ঠিকভাবে খেতে পারতাম না। এছাড়াও তুমি কত কষ্ট করে আমাকে বড় করে তুলেছো, বাবা না থাকার তুমি কখনো আমাকে বাবার অভাব অনুভূত হতে দাওনি, তাই তুমি যদি না খেয়ে থাকতে তাহলে আমার মন মানত না। এরপর কল্পনা মিনার দিকে তাকিয়ে বলে, ঠিক আছে বাবা, আমি লাঞ্চ খেয়ে নেব, এবার তুমি নিজের জায়গায় যাও, পড়াশোনাতে তোমার দেরি হয়ে যাবে। এটা বলে মা মেয়েকে বিদায় দেয়। এদিকে যখন কল্পনা ক্লাস শেষ করে তখন মনোজ সিংহ তাকে নিজের কেবিনে ডেকে পাঠান।
কল্পনা প্রিন্সিপালের ডাকে কেবিনে যান। সেখানে পৌঁছে মনোজ সিংহ প্রথমে তাকে বসতে বলে এবং জিজ্ঞেস করে ওই মেয়েটি কে ছিল। মনোজ সিংহ বলেন, সে কি তোমার মেয়ে? কল্পনা বলে, হ্যাঁ স্যার, ও আমার মেয়ে। সে পড়াশোনা করছে, কিছুদিন পর তার টেস্ট আছে, আর সেটা পাশ হয়ে গেলেই সে একজন ডাক্তার হয়ে যাবে। এরপর সে একটি সরকারি হসপিটালে প্র্যাকটিসের জন্য কথা বলে রেখেছে, হয়তো সেখান থেকেও তার ডাক আসবে। এ কথা শুনে মনোজ সিংহ বলে, খুব ভালো কথা, মেয়েটি দেখতে খুব সুন্দর। তখন কল্পনা বলে, হ্যাঁ স্যার, সেটা তো আমি জানি, কিন্তু আপনি আমাকে এখানে কেন ডেকে পাঠালেন? তখন মনোজ সিংহ বলতে থাকে, তোমার মেয়ের ব্যাপারে কথা বলার জন্য। আসলে তোমার মেয়ের ব্যাপারে আমার তোমার সঙ্গে কিছু কথা আছে, এই কারণেই আমি তোমাকে এখানে ডেকে পাঠিয়েছি। এরপর কল্পনা বলে, বলুন স্যার, কি বলবেন? তখন মনোজ সিংহ বলে, দেখো, আমার একটা ছেলে আছে আর তোমারও একটা মেয়ে আছে। তোমার মেয়ে দেখতে অনেক সুন্দর, আর আমি ভাবছি যদি আমার ছেলের সঙ্গে তোমার মেয়ের বিয়ে দেওয়া হয় তাহলে কেমন হয়। আমার ছেলে পুলিশ বিভাগে কাজ করে, ভালো রোজগার করে এবং দেখতে শুনতেও ভালো। আমি মনে করি ওদের দুজনের জুটি খুব ভালো মানাবে। একথা শুনে কল্পনা কিছুক্ষণ চিন্তিত হয়ে পড়েন এবং তারপর বলে, স্যার, আমি আমার মেয়েকে বিয়ে ওর মত অনুযায়ী দিতে চাই। আমি ওকে একবার জিজ্ঞেস করে নিই, যদি ও রাজি হয় তাহলে আমি আপনার সঙ্গে কথা বলছি, তাহলে আমি অবশ্যই আপনার কথা মেনে নেব। আর যদি না বলে তাহলে আমি ওর উপরে জোর করতে পারবো না। এই কথা শুনে মনোজ সিংহ জোর না দিয়েই বলেন, ঠিক আছে, তোমার মেয়ে যদি রাজি না হয় তাহলে আমি কিছুই বলবো না, কিন্তু তোমার মেয়েকে একবার তুমি জিজ্ঞেস তো করো। এরপর কল্পনা কেবিন থেকে বেরিয়ে আসে। স্কুল শেষ হওয়ার পর সে ছুটির সময় যখন বাড়িতে ফেরে তখন বাড়ি ফিরে দেখে তখনও তার মেয়ে বাড়িতে আসেনি। কিছুক্ষণ পর মিনাও বাড়িতে চলে আসে। কোচিং থেকে ছাড়ার পর সে কখনো কোনো বান্ধবীর সঙ্গে কোথাও আড্ডা মারতো না, সে সোজা নিজের বাড়িতেই চলে আসতো, তাই তার বাড়িতে আসতে খুব একটা দেরি তো হয়নি। কল্পনা তখন টিভির সামনে বসে মেয়ের অপেক্ষাই করছিল। কিছুক্ষণ পর মিনা যখন কোচিং থেকে বাড়ি ফিরে আসলো তখন কল্পনা মেয়েকে দেখে হাসলেন এবং তাকে স্বাগত জানালেন। বললেন, সোনামা, তুমি বাড়ি চলে এসেছো? আজকে সারাদিন কেমন কাটলো তোমার? মিনা প্রতিদিনের মতোই উত্তর দেয়, মা, খুব ভালো ছিল, পড়াশোনাও ঠিকঠাক হয়েছে, আর কোনো সমস্যা হয়নি। এরপর কল্পনা তার মেয়ের জন্য কিছু খাবার নিয়ে আসে এবং মেয়ের পাশে এসে বসে। মিনা খাবার শেষ করার পর কল্পনা ধীরে ধীরে কথা শুরু করে। তিনি বলেন, মা, আমার মনে হয় এখন তোমার বিয়ের জন্য কথা বলা উচিত। তুমি এখন একটু বড় হয়েছো, আর এখন বিয়ে দিয়ে দিলে তোমারও ভালো হবে। আর দেখো, একা একা আমি কতটাই বা সামলাবো। তখন মিনা বলে, মা, তুমি তো বলেছিলে যখন আমার চাকরি হয়ে যাবে তখন বিয়ে হবে, তাহলে হঠাৎ এত তাড়াতাড়ি কেন? কল্পনা বলে, মা, আজ যখন তুই স্কুলে এসেছিলিস তখন আমাদের স্কুলের প্রিন্সিপাল সাহেব তোকে দেখে ফেলেছিলেন, আর তখন তিনি আমাকে কেবিনে ডেকে বললেন তিনি তার ছেলের সঙ্গে তোর বিয়ে দিতে চান। এ কথা শুনে মিনা কিছুক্ষণ চুপ করে থাকলো। মেয়েকে এভাবে চুপ থাকতে দেখে কল্পনা বলল, তুই যদি রাজি হোস তাহলে আমি কথা এগোবো, না হলে এখানেই সেই কথা সীমিত করব। মিনা চিন্তা ভাবনা করে মাকে বলে, মা, কথাটা ঠিক, কিন্তু একবার ছেলেটাকে দেখে নিলে তো অসুবিধা নেই তাতে। যদি তুমি তাকে দেখে থাকো তাহলে তোমার যদি পছন্দ হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। তবে এ কথা তুমি ভালো করে জেনে রাখো, আমি কিন্তু বিয়ের পর পড়াশোনা বন্ধ করব না। যদি তারা এতে রাজি হয় তাহলে আমার বিয়েতে কোনো আপত্তি নেই। এ কথা শুনে কল্পনা বলে, মা, আমি তো তোর মা, তোর যেটাই খারাপ হবে সেটা কি আমি কখনো চাইবো? আমি তো চাই তুই পড়াশোনা শিখে একজন ভালো ডাক্তার হোস, একটা সরকারি চাকরি করিস। কিন্তু যদি সেই ছেলেটা ভালো না হয় তাহলে আমি কখনোই তোর বিয়ে তার সঙ্গে দেব না। আমি ছেলেটাকে এখনও দেখিনি, কিন্তু তোর কথা একদম ঠিক, আগে ছেলেটাকে দেখা দরকার। কল্পনা বলল, আচ্ছা ঠিক আছে, আমি কালকে প্রিন্সিপালের সঙ্গে গিয়ে এই ব্যাপারে কথা বলবো, আর তাদের দুজনকে আমাদের বাড়িতে ইনভাইট করব। এ কথা বলে কল্পনা ঘুমাতে চলে যান। মিনাও তার বিশ্রাম নিতে শুরু করে
এর পরদিন সকালে কল্পনা নিজের ডেইলি রুটিন মতো স্কুলে যায় এবং পড়াশোনা করাতে থাকে। লাঞ্চ টাইমে সে প্রিন্সিপাল মনোজ সিংহের সঙ্গে কথা বলে। সে বলে, স্যার, আমার মেয়ে বলেছে ছেলেটাকে দেখতে চায়। যদি আপনারা আমাদের বাড়িতে আসেন তাহলে তারা দুজন একে অপরকে দেখতে পারে। আর আগে দেখা সাক্ষাৎ না হলে এইভাবে তো বিয়ের কথা এগোনোও যায় না, তাই না? এই কথা শুনে মনোজ সিংহ বলে, খুব ভালো কথা, আমি নিজেও এটাই চাইছিলাম। তাহলে এমন কি করি? আচ্ছা, কাল তো রবিবার, কালকে সকালবেলা আমি আমার ছেলের সঙ্গে তোমার বাড়িতে আসব। এছাড়াও কালকে স্কুলও বন্ধ আছে, তাই স্কুলের কাজও খুব একটা নেই। তাহলে রবিবার দিন আমি আমার ছেলেকে নিয়ে আপনার বাড়িতে আসছি। সেখানে তারা দুজন একে অপরের সঙ্গে দেখাও করে নেবে আর কথাও বলে নেবে। এই প্রস্তাবে কল্পনা রাজি হয়ে যায় এবং সব কিছু ঠিক করতে শুরু করে। সেদিন স্কুল থেকে ফিরে কল্পনা মিনার সঙ্গে এই ব্যাপারে কথা শেয়ার করে। সে বলে, মা, যদি ছেলেটা ভালো লাগে তাহলে হ্যাঁ বলিস, না হলে এক্কেবারে না বলে দিস। আমি তাদের স্পষ্ট বলে দেব, কারণ আমি চাই না তুই কোনো প্রেশারে কোনো কাজ করিস। ধীরে ধীরে রবিবারের দিন আসলো। প্ল্যান অনুযায়ী তারা কল্পনার বাড়িতে পৌঁছলো এবং মিনাকে দেখল। রবিবার দিন সকাল 11টা বাজে। তখন দরজায় কড়া নাড়ার শব্দ হলো। মিনা দরজা খুলে দেখল প্রিন্সিপাল সাহেব সেখানে দাঁড়িয়ে আছেন, সঙ্গে তার ছেলে, যার নাম হলো বিনোদ। বিনোদ দেখতে খুব স্মার্ট, উপরন্তু সে সরকারি চাকরিও করে। মিনা তাকে ভালোভাবে অভ্যর্থনা করে এবং ঘরে ডেকে নিয়ে আসে। মা মেয়ে মিলে অনেক রকমের রান্না তৈরি করেছিল। অতিথিদের সামনে সেই রান্না খাবারগুলো পরিবেশন করা হয়। সবাই বসে গল্পগুজব করতে থাকে। কিছুক্ষণ পর কল্পনা ও মনোজ সিংহ বলে, বাচ্চারা, তোমরা একটু আলাদাভাবে নিজেদের মতো কথা বলে নাও। দেখো, তোমরা যদি একে অপরকে পছন্দ করো তাহলে আমরা কথা এগোতে পারি, কারণ ভবিষ্যতে তো তোমাদের দুজনকেই থাকতে হবে। তোমাদের দুজনে যদি সম্মতি থাকে তারপর আমরা কোনো কিছু নিয়ে সিদ্ধান্ত নিতে পারবো। তারপর মিনা ও বিনোদ দুজনেই একে অপরের সঙ্গে কথা বলতে তাদের দোতলার ঘরে চলে যায় এবং প্রায় 15-20 মিনিট পর্যন্ত তারা দুজনে একে অপরের সঙ্গে কথা বলে। এরপর মনোজ সিংহ তার ছেলেকে ডাকেন আর বলেন, কি ব্যাপার, তোমাদের সিদ্ধান্ত কি হলো? তোমরা একে অপরের সঙ্গে কথা বললে? এরপর বিনোদ নিজের ইচ্ছে জানায়। সে বলে, আমার মিনাকে পছন্দ। অন্যদিকে কল্পনা মিনার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, মা, তোর কি মত? তখন মিনাও লজ্জায় মাথা হেঁট করে ফেলে আর সম্মতি প্রকাশ করে। এরপর মিনা ঘরের ভেতরে চলে যায়। হঠাৎ দুজন একে অপরকে পছন্দ করতে শুরু করে। এরপর দুই পরিবার অভিভাবকরা মিলে বিয়ের কথা ঠিক করতে শুরু করে। এখানে মনোজ সিংহ খুব কঠোরভাবে পণ দেওয়ার বিরোধিতা করলেন। তিনি কল্পনাকে বললেন, দেখো কল্পনা, মেয়ের সঙ্গে শুধুমাত্র এক জোড়া কাপড় পাঠাবে, আর কিচ্ছু যেন মেয়ের সঙ্গে না যায়। আমি কিন্তু পণ প্রথার একেবারে বিরোধী। এদিকে কল্পনা আগের থেকেই বলেছিল আমার মেয়ে মিনা পড়াশোনা চালিয়ে যেতে চায়। এই বিষয়ে মনোজ সিংহ বা তার ছেলের কোনো বিষয়ে কোনো আপত্তি ছিল না। তারপর শুভ লগ্ন দেখে বিয়ের তারিখ ঠিক করা হয়। ধীরে ধীরে সেই বিশেষ দিন আসে এবং সেই দিন মিনা আর বিনোদের বিয়েও হয়ে যায়। সব রীতিরেওয়াজ মেনে খুব ধুমধাম করে বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর মিনা মনোজ সিংহের ছেলের বউ হয়ে তাদের বাড়িতে প্রবেশ করে। এদিকে মনোজ সিংহর ছেলে বিনোদ অনেক দিন ছুটি নিয়ে এসেছিল বিয়ের জন্য। সে বাড়িতেই থাকতো এবং মিনার খুব মনোযোগ দিত তার শ্বশুর বাড়ির দায়িত্ব সামলাতে। এই সব ব্যাপারে তাদের দিন বেশ ভালোই কাটছিল। বিনোদ প্রায় 2 মাসের ছুটি নিয়ে এসেছিল। যখন ছুটি শেষ হয়ে আসে তখন সে নিজের জিনিসপত্র গোছাতে শুরু করে এবং ডিউটির জন্য নিজের জায়গায় চলে যেতে থাকে। এই দৃশ্য দেখে মনোজ সিংহ বলে, কি হলো বাবা, তুমি এরকম জামা কাপড় গুছাচ্ছ কেন? তোমার কি যাওয়ার সময় হলো? বিনোদ বলে, হ্যাঁ বাবা, ছুটি শেষ হয়ে গেছে, আমাকে কাজে ফিরতে হবে। আমি মিনাকে এখানে রেখে যাচ্ছি, সে আপনাকে ভালোভাবে দেখাশোনা করবে। এই কথা শুনে মনোজ সিংহ কিছুক্ষণ চিন্তায় পড়ে যান। তারপর বলেন, না বাবা বিনোদ, আমি একটা কথা তোমাকে বলতে চাই, তুমি কথাটা ভালো করে মন দিয়ে শোনো। তখন বিনোদ বলে, হ্যাঁ বাবা বলো।
মনোজ সিংহ বলতে থাকে, আসলে বাবা আমি ভাবছিলাম কি তুমি যদি মিনাকে সঙ্গে নিয়ে যাও তাহলে ভালো হতো। তোমাদের নতুন বিয়ে হয়েছে, এভাবে একে অপরের থেকে আলাদা থাকা ঠিক না। জীবনের কোনো ভরসা নেই বুঝলে, তাই যতটুকু সময় একে অপরের সঙ্গে কাটাতে পারো ততটুকুই স্মৃতি হয়ে থাকে মানুষের জীবনে। তোমার মায়ের কথা নিশ্চয়ই তোমার মনে আছে, তোমার মাও তো আমাকে এভাবেই ছেড়ে চলে গেছিলেন। তাই ভবিষ্যতে যদি কোনো খারাপ ঘটনা ঘটে, ঈশ্বর না করুন কোনোদিনও তোমার সঙ্গে এমন ঘটুক, কিন্তু যদি এমন কখনো ঘটে তাহলে এই সমস্ত স্মৃতিগুলো খুব বেদনা দেবে। আমি চাই না তোমরা একে অপরের থেকে এক মুহূর্তের জন্য আলাদা থাকো। তুমি তোমার বউকে তোমার সঙ্গে নিয়ে যাও, তোমরা নতুন জীবন শুরু করেছো, একে অপরের সঙ্গে সময় কাটাও। আর এছাড়াও দেখো, বৌমা যদি এখানে থাকে মানুষ নানা কথা বলবে। তুমি তো জানো সমাজ কতটা খারাপ, তাদের দৃষ্টিভঙ্গি কতটা খারাপ। আমি চাই না আমাদের পরিবারের উপর কেউ কোনো আঙুল তুলুক। একথা শুনে বিনোদের মনেও ব্যাপারটা ভালো লাগতে থাকে। তার মনে হয় যে তার বাবা ঠিকই বলছে, তাই সে মাথা নেড়ে সম্মতি প্রকাশ করে। তারপর সে মিনার কাছে গিয়ে বলে, তুমিও আমার সঙ্গে চলো। একথা শুনে মিনা আনন্দে অভিভূত হয়ে যায়। দুজনে বিনোদের পোস্টিং সেই জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে একটা কোয়ার্টার ছিল তাদের। সেখানে থেকে বিনোদ কাজে চলে যেত, আর তারা প্রায় 6-7 মাস সেখানেই কাটিয়েছিল। কিছুদিন পর 6-7 মাস কেটে যাওয়ার পর মিনা লক্ষ্য করে যখনই সে তার মাকে ফোন করতে চায় তখনই বেশিরভাগ সময় তার ফোনটা বিজি দেখা যেত। শুধু স্কুল টাইমে ফোনটা লাগতো, কিন্তু তখন সে ফোন করতো না, কারণ তখন তার মা পড়াশোনাতে ব্যস্ত থাকতো। ফোন করলে শুধু শুধু তার মায়েরই অসুবিধা হবে, এমনটা ভেবে সে অন্য সময় ফোন করার চেষ্টা করতো। কিন্তু অন্য সময় যখন মাকে ফোন করতো তখনই তার ফোন বিজি থাকতো। এই সমস্ত কথা ভেবে সে খুবই দুশ্চিন্তায় পড়ে যায়। সে বারবার মাকে ফোন করার চেষ্টা করে, কিন্তু ঠিকভাবে মায়ের সঙ্গে কথাই হতে পারছিল না। যখন মায়ের সঙ্গে তার কথা হতো সে তার মাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করেছিল, মা তোমাকে যতবার ফোন করি তোমার ফোন এত বিজি কেন থাকে, কোনো অসুবিধা নেই তো? মা বলে, না রে মা, সব ঠিক আছে, হয়তো নেটওয়ার্কের সমস্যা, ঠিকভাবে ফোন পাওয়া যায় না, তাই জানিসই তো এখানে নেটওয়ার্কের কত প্রবলেম। এই ব্যাখ্যা করে সে মিনাকে নিশ্চিন্ত রাখে। অন্যদিকে বিনোদও লক্ষ্য করে তার বাবার ফোন স্কুলের সময় সব সময় খোলা থাকে, কিন্তু স্কুল ছুটি হওয়ার পর থেকেই তার ফোন বিজি থাকে। একদিন বিনোদ তার বাবাকে বিষয়টা নিয়ে বলে, বাবা ফোন ছুটির সময় কেন লাগে না? তখনই মনোজ সিংহ বলে, বাবা গ্রামে নেটওয়ার্ক ভালো না, স্কুলে যাওয়ার সময় স্কুলে তো নেটওয়ার্কের ব্যাপার আছে, সেখানে ওয়াইফাই আছে, তাই হয়তো সেখানে নেটওয়ার্কটা ঠিকঠাক পাওয়া যায়, কিন্তু বাড়িতে আসার পর যেই কি সেই প্রবলেম। মিনা যখন বিনোদকে বলে, দেখো আমারও তো এই একই সমস্যা, মাকে যখনই ফোন করি তখনই মায়ের ফোন বিজি পাওয়া যায়, ফোন করলে বলে নেটওয়ার্কের প্রবলেম। বিনোদ বলতে থাকে, মনে হয় সত্যিই ওখানে নেটওয়ার্কের প্রবলেম আছে, হতে পারে 4G থেকে 5G পরিবর্তনের জন্য এমনটা হচ্ছে। কিন্তু মিনা বলে, আগে তো সব সময় ঠিক ছিল, এর আগেও তো মা 5G ফোন নিয়েছিল, তখন তো কোনো সমস্যা হয়নি, হঠাৎ করে এমন কিভাবে শুরু হলো? এরপর দুজনেরই সন্দেহ হতে থাকে, মা ও বাবা কি একসঙ্গে কথাবার্তা বলে? তারা কি একসঙ্গে একে অপরের সঙ্গে কথা বলতে সময় কাটায়? সেই কারণেই কি ফোনটা এইভাবে বিজি থাকে? এই সন্দেহ থেকেই বিনোদ সিদ্ধান্ত নেয় সে ছুটি নেবে এবং গ্রামে যাবে, আর এই বিষয়টা ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখবে। সে ছুটি নিয়ে মিনাকে কোয়ার্টারে রেখে ট্রেন ধরে গ্রামে চলে যায়। সেখানে গিয়ে হঠাৎ তার বাবার সামনে এসে দাঁড়ায়। বিনোদ বাড়িতে এসে দেখে তার বাবা মনোজ সিংহ ফোনে ব্যস্ত ছিলেন। ছেলেকে দেখে তিনি ফোন কেটে দেন। আরে হঠাৎ তুই এখানে কি করে আসলি? আসার আগে একটা ফোন টোন তো করবি। বাবা আপনাকে দেখছি তো আপনি ফোনেই ব্যস্ত আছেন, আর আপনি বলছিলেন আপনার নেটওয়ার্ক পাওয়া যায় না। যখন ফোন করি তখন তো সত্যিই আপনার ফোনটা ব্যস্ত থাকে, কিভাবে আপনাকে জানাবো বলুন? মনোজ সিংহ বলে, আচ্ছা ঠিক আছে বস, কি খাবি বল, যা খাবি তাই রান্না করে দেব। তখনই বিনোদ বলতে থাকে, না বাবা শুধু 1 কাপ চা করে দাও তাহলেই হবে, মিনাকে বাড়িতে একা রেখে এসেছি, আমার আবার ফিরতে হবে। বাবা তাড়াতাড়ি রান্নাঘরে যান এবং 1 কাপ চা বানান। এদিকে টেবিলে ফোনটা রেখে চলে গেছিলেন।
বিনোদ সুযোগ নিয়ে ফোনটা চেক করে, দেখে সেখানে শুধুমাত্র মিনার মায়ের ফোন নাম্বার রাখা রয়েছে, অর্থাৎ এতক্ষণ তিনি মিনার মায়ের সঙ্গেই ফোনে কথা বলছিলেন। সে ভাবতে থাকে হয়তো সাধারণ কথাবার্তা, কোনো অসুবিধা নেই। সে কিছু না বলে চা খেয়ে বিদায় নেয়। সে বলতে থাকে, আচ্ছা ঠিক আছে বাবা, আমি এখন আসলাম, মিনাকে বাড়িতে একা রেখে এসেছি, তোমাকে চোখের দেখা দেখে নিলাম, এই অনেক। তুমি সুস্থ আছো কি না আজকাল তো ঠিকভাবে জানতেও পারি না, ফোনটাও এইভাবে বিজি থাকে তোমার, মাঝে মধ্যে একটু দেখবে বুঝলে, তুমি এখানে একা থাকো, আমাদের খুব অসুবিধা হয়, খুব চিন্তা হয় তোমার জন্য। এরপর সে সোজা তার শাশুড়ির বাড়িতে যায়। শাশুড়ি তাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, বাবা হঠাৎ করে তুমি এখানে কি করছো? তখনই সে বলে, বাবাকে দেখতে এসেছিলাম, ভাবলাম আপনাকেও একটু দেখে যাই, আপনি কেমন আছেন, খাওয়া দাওয়া ঠিকঠাক করে করছেন তো? শাশুড়ি তাকে আদর যত্ন করে অভ্যর্থনা করে এবং বলে, বসো, তুমি কি খাবে বলো, আমি তোমার জন্য এক্ষুনি রান্না করছি। বিনোদ বলে, না মা, আপনার মেয়েকে বাড়িতে একা রেখে এসেছি, এখন কিছু খাবো না, আপনাকে দেখে নিলাম, এই অনেক। কিন্তু কল্পনা তাকে যেতে দেয় না, বলে, না, আমি রান্না যা করছি তুমি তাই খেয়ে যাবে। বাধ্য হয়ে বিনোদ খেতে বসে। খেতে খেতে হঠাৎ করে তার চোখ যায় টেবিলে রাখা কল্পনার ফোনের দিকে। সে ফোনটা তুলে নেয় এবং ফোনটা চেক করতে শুরু করে, দেখে ফোনে পাসওয়ার্ড লাগানো ছিল, তাই সে ফোনটা খুব একটা বেশি চেকও করতে পারে না, কিছু খুলতেও পারে না, কিছু দেখতেও পারে না। তবে তার কাছে তার পিতা ও তার শাশুড়ি দুজনেরই নাম্বার ছিল, আর সে পুলিশে চাকরি করত, সেই কারণেই সে কল রেকর্ডের তদন্ত শুরু করে। সে কিছু না বলেই বিদায় নেয়। তখন রাত প্রায় 7টা। তার শাশুড়ি তাকে থেকে যেতে বলে, কিন্তু সে বলে, না মা, আমার ট্রেন আছে, এদিকে মিনাও বাড়িতে একা রয়েছে, ওকে ছেড়ে আমি এইভাবে থাকতে পারবো না। ঠিক তখনই গ্রামের এক 17 বছরের ছেলে তাকে দেখে জিজ্ঞেস করে, ভাইয়া আপনি মিনা দিদির স্বামী না? সে বলে, হ্যাঁ বলো কি হয়েছে। তখন ছেলেটি যা বলে তা শুনে বিনোদের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। এক কথায় দু কথায় ছেলেটি বিনোদকে জানায় যে আসলে মিনা কল্পনা দেবীর নিজের মেয়ে নয়, আসলে মিনা কল্পনা দেবীর বোনের মেয়ে, আর মিনাকে মানুষ করতেই কল্পনা দেবী সারা জীবন বিয়ে করেননি। ছোটবেলায় মিনার মা বাবা একটি কার অ্যাক্সিডেন্টের কারণে মারা গেছিলেন, আর তারপর থেকেই মিনা কল্পনা দেবীর কাছেই থাকে। এই ঘটনা মিনা নিজেও জানে না, তবে পাড়া প্রতিবেশীর কাছে তো কোনো কিছুই লুকানো থাকে না। এ কথা শুনে বিনোদ খুবই অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে, এমন একটা ঘটনা আমরা কেউ জানতেই পারলাম না, আর দেখো এই মহিলা সারাটা জীবন বিয়ে না করে ওই মেয়েটাকে বড় করার জন্য নিজের জীবন উৎসর্গ করে দিল। এটা ভেবে নিজের শাশুড়ির প্রতি তার সম্মান আরও বেড়ে যায়। এদিকে সে যখন নিজের বাবা আর নিজের শাশুড়ির কল ট্রেস করতে দিয়েছিল, তাদের মধ্যে কথাবার্তাও সে জানতে পেরে যায়। তখন একজন ছেলে এসে বলে, স্যার এই নিন তাদের দুজনের মধ্যে যে কথাবার্তা হচ্ছে সেই কথার কল রেকর্ড। যখন বিনোদ কথার কল রেকর্ড শোনে তখন জানতে পারে যে তাদের দুজনের মধ্যে একটু অন্য ধরনেরই কথাবার্তা হচ্ছে, অর্থাৎ তারা দুজনে একে অপরকে পছন্দ করতে শুরু করেছে। আর এই ঘটনা কল্পনা দেবী মিনার শ্বশুরমশাই অর্থাৎ বিনোদের বাবাকেও বলেছিল যে মিনা তার নিজের মেয়ে নয়। কথা জানার পরই তার শ্বশুরমশাই তাকে আস্তে আস্তে পছন্দ করতে শুরু করেছিলেন। আসলে তারা দুজনেই জীবনে একাকিত্ব অনুভব করছিল, আর বিনোদের বিয়ের পর বিনোদের বাবা অর্থাৎ মনোজ সিংহ খুবই একা হয়েছিলেন। বিনোদ বাড়িতে আসে এবং নিজের স্ত্রীকে সমস্ত কথা জানিয়ে দেয়। যখন মিনা এই সমস্ত কথা শোনে তখন সে খুব অবাক হয়ে যায় এবং কান্নায় ভেঙে পড়ে। সে বলতে থাকে, আমার মা সারাটা জীবন আমার কাছে এত বড় একটা কথা লুকালো, কত কষ্ট করে আমাকে সে মানুষ করেছে। আমি তো ভেবেছিলাম আমার বাবা ছোটোবেলাতেই মারা গেছেন, মা তো আমাকে অন্তত এমনটাই বলেছিল, কিন্তু আমার মাসি হয়ে তিনি আমাকে এইভাবে মায়ের মতো ভালোবেসেছেন, এত যত্ন করেছেন, আমি এই ঋণ কিভাবে শোধ করব। তারপর মিনা যখন জানতে পারে যে তার শ্বশুরমশাই এবং কল্পনা দেবী একে অপরকে পছন্দ করে, তখন তারা দুজনে মিলে একটি সিদ্ধান্ত নেয়। পরদিন সকালে হঠাৎ মিনা নিজের মায়ের বাড়ি পৌঁছে যায়। তার মা তাকে দেখে খুব খুশি হয়ে যায়।
এবং জিজ্ঞেস করে, বাবা হঠাৎ করে তুই এখানে চলে আসলি? বিনোদ কোথায়? বিনোদ তো কালকে কিছু বললো না যে তুই আজকে বাড়িতে আসবি। যাই হোক, এসেছিস, খুব ভালো হয়েছে। তখনই মিনা বলে, মা একটা জরুরি কাজের জন্য এসেছি। হঠাৎ করে বিনোদ ঘরে ঢোকে। বিনোদকে দেখে কল্পনা দেবী বলেন, বাবা তুমিও এসেছো, আসো বসো। তখনই বিনোদ বলে, না মা, আমার একটু দরকার আছে, আমি এক্ষুনি আসছি। আপনি আপনার মেয়ের সঙ্গে গল্প করুন, আমি দরকারটা মিটিয়ে কিছুক্ষণের মধ্যেই ফিরব। এ কথা বলে সে বাড়ির থেকে বেরিয়ে যায়। প্রায় 1.5 ঘন্টা পর সে ফিরে আসে। এদিকে ততক্ষণে সন্ধে হয়ে গেছিল। ফেরার পথে সে ফোন করে তার বাবাকে। বাবা যখন শোনে যে ছেলে তাকে জরুরি তলব করেছে, সে সঙ্গে সঙ্গে তার কাছে পৌঁছে যায়। বাড়িতে এসে সে নিজের ছেলেকে জিজ্ঞেস করে, বাবা এমন কী জরুরি কারণ ছিল যে তুমি আমাকে এইভাবে এত তাড়াতাড়ি ডেকে পাঠালে? বললে, তাড়াতাড়ি এসো, খুব দরকারি কাজ। তখন ছেলে হেসে বাবার দিকে তাকিয়ে বলে, বাবা আমি আপনার বিয়ে দিতে চাই। একথা শুনে বাবা পুরোপুরি অবাক হয়ে যান এবং বলেন, বিয়ে দিতে চাও? তুমি কি পাগল হয়েছো নাকি? এই বয়সে আমাকে কে বিয়ে করবে? তখন বিনোদ বলে, আমি চাই আপনি আমার শাশুড়ি মায়ের সঙ্গে বিয়ে করুন। আমি জানি আপনারা একে অপরকে পছন্দ করেন, একে অপরের সঙ্গে আপনারা অনেক কমফোর্টেবল থাকেন। এই কথা শুনে উভয় বাবা মার মুখ নিচু হয়ে যায়। তারা লজ্জায় মাথা নিচু করে ফেলে। তখন মিনা বলে, মা আমি সব সত্যিটা জেনে গেছি। তুমি এত বছর কত কষ্ট করে আমাকে মানুষ করেছো। আমার মাসি হওয়া সত্ত্বেও তুমি কোনো দিনও আমাকে মা বাবার কষ্ট অনুভব হতে দাওনি। আমি তো জানতেই পারিনি যে তুমি আমার মা না, তুমি আমার মাসি। সত্যি তুমি আমার জীবনে ভগবানের থেকে কম কিছু নও। তাই তুমি যদি এই বিয়ে করো তাহলে এতে খারাপ কিছু নয়। তুমি এই বিয়ে করে তুমি আমাকেই সুখী করতে পারবে। আমার জীবনটা সুখে শান্তিতে ভরে যাবে, আমি অনেক খুশি হব। এ কথা শুনে কল্পনা দেবী চোখ থেকে জল বেরিয়ে আসে। তিনি মেয়েকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকেন। বলেন, মা তুই এটা কিভাবে জানলি? আমি তো কোনোদিনও তোকে এ কথা বলিনি। তখনই বিনোদ বলে, মা সত্যি কখনো লুকিয়ে থাকে না। আপনি সারাটা জীবন যে ত্যাগ করেছেন সেই ত্যাগের প্রতিদান তো আমরা দিতে পারবো না, কিন্তু এই জীবনে যদি আপনাকে আমরা একটু সুখ দিতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব। তখনই বিনোদের বাবা বলতে থাকে, বাবা তুই হয়তো ঠিক বলছিস, হয়তো আমাদের বিয়ে দিয়েও দিবি, কিন্তু সমাজ তো মানবে না, লোকে নানান কথা বলবে। তখন বিনোদ বলে, বাবা সমাজের কথা আমি ভাবি না, আমি শুধু চাই আপনারা সুখে থাকুন। যদি আপনারা সুখে থাকেন তাহলে আমরাও সুখে থাকব। এছাড়াও আপনি তো এটা কোনো খারাপ কাজ করছেন না। আমরা যখন সত্যিটা জেনেই গেছি তাহলে এই ব্যাপারে তো কোনো সমস্যা থাকার কোনো কারণই নেই। আমি ইতিমধ্যে সব সরঞ্জাম করে নিয়েছি, আমি উকিলবাবুর সঙ্গে কথা বলে নিয়েছি। কাল সকালে আমরা 4 জনে মিলে কোর্টে যাব এবং আপনাদের বিবাহ সম্পন্ন করব। পরদিন সকালে মিনা আর বিনোদ দুজনে কল্পনা দেবী আর মনোজ সিংহকে নিয়ে সেই গ্রামেরই একটি কোর্টে যান এবং সেখানে গিয়ে তাদের বিবাহ সম্পন্ন করা হয়। আজ সেই বৃদ্ধ বৃদ্ধা দুজনে সুখে শান্তিতে নিজেদের জীবন কাটাচ্ছে, আর মনোজ ও মিনাও নিজেদের জীবন সুখে শান্তিতেই কাটাচ্ছে। গ্রামের লোকজনও এই বিষয়টা খুব ভালোভাবে মেনে নিয়েছিল, কারণ তারা তো আগের থেকেই জানতো যে কল্পনা দেবী আসলে মিনার মা নয়, নিজের মাসি। অর্থাৎ এই সম্পর্কে কারোর কোনো আপত্তি ছিল না। বন্ধুরা, এই গল্পটি আমাদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে। পিতামাতার সন্তানের প্রতি দায়িত্ব সারা জীবন যেমন বর্তায়, তেমনি যখন বৃদ্ধা হয়ে যায় বাবা মা, তখন তাদের সুখ স্বাচ্ছন্দ্যের দায়িত্ব সন্তানেরকেই নিতে হয়। বিনোদ আর মিনার মতো যদি প্রতিটি সন্তান তাদের বাবা মার একাকিত্ব ও অনুভূতির প্রতি সংবেদনশীল হতো তাহলে অনেক বৃদ্ধ মানুষ তাদের শেষ জীবনে ভালোবাসা ও সঙ্গ পেত। এই গল্প আমাদের শেখায় যে ভালোবাসা, সম্মান এবং সহানুভূতি দিয়ে সম্পর্ককে নতুনভাবে গড়ে তোলা যায়। সবথেকে বড় শিক্ষা হচ্ছে জীবনের শেষ বেলাতেও প্রত্যেক মানুষের ভালোবাসার প্রয়োজন বোধ হয়। সকলের অধিকার আছে নিজের ভালোবাসার মানুষের সঙ্গে নিজের শেষ জীবনটা কাটানোর। সমাজ কি বলবে তা ভেবে যদি কেউ নিজের বা প্রিয়জনের সুখ বিসর্জন দেয় তবে সেটা অন্যায়। এই কাহিনী আমাদের অনুপ্রাণিত করে মানবিক হতে।
পরিবারের প্রতি দায়িত্বশীল হতে এবং সমাজের ইতিবাচক পরিবর্তনের জন্য সাহসী পদক্ষেপ নিতে। তাহলে বন্ধুরা, আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই নিজেদের মূল্যবান মন্তব্য লিখে জানাবেন। আপনারা কি মনে করেন মিনা আর বিনোদ যা করেছিল সেটা কি সে ঠিক করেছিল? তার সিদ্ধান্তকে আপনারা কতটা সমর্থন করেন? নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে, নতুন কোনো ঘটনার সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।